খবরের কাগজে হয়তো একটা খবর আপনারা অনেকেই পড়েছেন। কারোর কারোর মনে আছে, কারোর আবার মনে নেই। আমার মনে আছে একটি বধূ হত্যা, অর্থাৎ একটা অসহায় মেয়ের জীবন নিষ্ঠুর ভাবে শেষ করে দেওয়ার আসলে আমার একমাত্র মেয়ে কলেজে পড়তে পড়তেই দুরারোগ্য অসুখে ও কবিতা লিখত, গানও গাইত, রোগ শয্যায় শুয়ে ডায়েরির পাতায় কবিতা লিখত, কখনো গিয়েও উঠত। মাঝে মধ্যে জিজ্ঞাসা করত, মা আমি কবে ভালো হয়ে উঠব? যদিও জানতাম ওর আয়ু আর বেশি দিন নেই, তবুও কান্না চেপে রেখে হাসি মুখে বলতাম, আর বেশি দেরি নেই। আর বেশি দেরি নেই যে কিসে ও হয়তো অনুমান করতে পারছিল, তাই দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ সত্যি আর বেশি দেরি নেই। ওর মরণোত্তর দেহ আর চোখ দুটো দান করা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওর মরদেহ তুলে দেওয়ার সময় ওর বন্ধুরা গাইছিল, সমকে শান্তি পারাপার, ভাষাও তরণী কর্ণধার। গাইছিল আর কাঁদছিল। ওর চোখ দুটো পেয়ে দুজন দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পেয়েছে। আমার মেয়ে তাদের মধ্যেই বেঁচে আছে, দেখে চলেছে চারপাশের সব কিছু। সেই চোখ দুটো কি আমাদের খুঁজছে কি জানে? ওর চলে যাওয়ার কয়েকদিন পর খবরের কাগজে একটা খবর আমার চোখে পড়ে। রোজই তো এই ধরনের খবর বের হয়, একটি বধূ হত্যা, অর্থাৎ আরো একটি মেয়ের জীবন। ওই খবরের যে খবরটা আমার সবচেয়ে বেশি মনে ধরেছিল তা হলো ওই বধূটিকে তার শ্বশুর বাড়িতে মেরে ফেলা হবে। এটা বুঝতে পেরে সে আশ্রয়ের জন্য গেছিল বাপের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যজনক অভাব অনটনের সংসার, সেখানেও তাকে ঠাঁই দেওয়া যায়নি। আমি ওই বধূটি যমুনা, যার বয়স মাত্র 28 বছর। ওর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, অর্থাৎ যে রাতে যমুনাকে খুন করা হয় সেদিন যমুনা গেছিল বাপের বাড়িতে। ওর বাড়ির লোকজনদের সঙ্গে ওর কি কথা হয় বা পরে কি ঘটনা ঘটে তা হুবহু আপনাদের সামনে রাখছি। ওই তো বলতে বলতে যমুনা এদিকেই আসছে। মাত্র 16 বছর বয়স,
আমতলায় ঝামর ঝুমুর, কলাতলায় দিয়া। প্রত্যেকটা বিবাহিত মেয়ের মতো ওরও বিবাহিত জীবন নিয়ে অনেক স্বপ্ন, অনেক স্বাদ, অনেক আশা ছিল। কিন্তু আজই ওর শ্বশুর বাড়ির গোয়াল ঘরে ওর জীবনে সব স্বপ্ন, সব আশা, সব স্বাদ শেষ হয়ে যাবে। ওই তো যমুনা এদিকেই আসছে। তোমার চরণে জানি পাবো ঠাই, তুমি কেমন আছো? কেডা? যমুনা? যমুনা আছোস? ও ঠাম্মা, তুমি কেমন আছো? তোমার কি খুব কাশি হয়েছে? আর আমার কথা ছাড়, ঠাউর নেয় না, এত কষ্ট আর সহ্য হয়। বল তোর খবর কি? বলো না ঠাম্মা, দাঁড়াও তোমার ঠিক একটু হাত বুলাই আগে। এই অসময়ে মা বাপের কাছে আমার কি সময় অসময় আছে? মা একটু জল দাও তো, যা গরম। আনতে আছি। এই নে জল। তুই তো একেবারে ঘামাইয়া গেছিস। মা, মাগো তোমার কাছে কত শান্তি। তুই একা আইছিস? একা আইছিস, ভালোই হয়েছে। মাইয়া সোহাগী বাপ, নতুন বছর কারণ লাগে কিছু কেনে না, শুধু নিজের মায়ের লাগে একখান শাড়ি, আর তোর মায়ের দুটো লাগে একখান শাড়ি আর দুখান ফ্রক এনেছি। যাবার কালে লইয়া যাস। ঠিক আছে মা, আমার তো বেশ কাশি হয়েছে। শুধু কাশি, মাঝে মাঝে জ্বরও হয়। এখন তো বেশ গা গরম। ডাক্তার দেখাও নাই? ডাক্তারের পয়সা দিব কেনা? ডাক্তারের ফিস, এরপর নানা রকম টেস্ট, দামি দামি ওষুধ, অত পয়সা কর। তাই বলে আমার চিকিৎসা হইব না? ভাই তো এখন আয় করে, টাকা পাঠায়। কোন টাকা পাঠায়? হ্যাঁ তো রাজমিস্ত্রির কাউন্ট আগে লইয়া গেছে, সেখানে থাকা খাওয়ার খরচ আছে। এরপর কই পয়সা পাঠাইতে পারে? আর অল্প তো মাসে মাসে টাকা দেয় না। কয় সন্তোষ তোর কিছু ধৈর্য দেয়। আবার তো ভ্যান চালাইয়া রোজগার করে, কয় পয়সা করে, হেওয়া তো রোজ চালাইতে পারে না। ও শরীরে আর দেয় না, যেদিন আয় না সেই দিন পেট ভরা খাওয়াও নাই। ময়না কোথায় মা? কুচিয়ে গেছে, খাওয়া জোটে না, ফের আবার পড়া চাই। আমি তো শুনে পাই না, পাস করতে পারলে ভালোই। ও যমুনা, তুই একাই কেন? মাইয়া দুদারে আনলি না? ও গো কতদিন দেখি না। ওরা মানে যমুনা, তুই এই ফুলিতে কি লইয়া আইছো? হ্যাঁ মানে তুই থাকবি নাকি? হ্যাঁ মা, আমি আর শ্বশুর বাড়ি যাবো।
তোর কি মাথা খারাপ হয়েছে? কেন মাইয়া কি মায়ের ঘরে থাকতে পারে না? শোন যমুনা, বাপের মাইয়ার বিয়া হয়ে গেলে বাপের ঘর আর হ্যার বাপ থাকে না। আমি কি বাপের ঘরে আছি? ও যমুনা, তুই কি ঝগড়া কইরা আইছস? কেন ঝগড়া করুন কার? তাই আর দিলুম না কেন? আম্মা, ওরা আমার মাইয়া ফেলাইবে। ওই কি করছস তুই? তুই নিশ্চয় মানাইয়া চলতে পারিস না। আর কত মানাবো? সরকার থেকে রাইট করতে পারবা না, খাটি। ওরা আমার পেট ভরা খাইতে যায় না, শুধু আমারে না, আমার মাইয়া দুটারেও ঠিক মতো খাইতে যায় না। মাইয়াকে সামনে গাইল না, অমানুষিক মারে, ওরা ভয়ে থরথর কইরা কাঁপে। হায় কপাল! কি করবি কম, গরিব বাপের মাইয়া। কেন গরিব বাপের মাইয়া কি মানুষ হয়? তাই বলে সারাদিন কামিজ পায় খাইতে বললে লাঠির তলায় লাঠি মারে, সারাদিন ধরে গায়ের খায় মায়ের খায়। জামাই বাধা দেয় না? জামাই সে বাধা দেবো? এ তো বুঝতো এও মারে, আর বারবার কয় তুই মর, মরলে আর একটা বিয়া করি। ওরা কপাল, ওরা এমন পশুর মতো কাম করে কেন? বিনা দোষে তোরে মারে? আমার দোষ, আমার বাপে গরিব, আমার দোষ, আমি খালি জমাইয়াকে জন্ম দিই, বলা পারি না। হ্যাঁ লাইগা তোরে মারবো। ওইসব অজুহাতে ওরা টাহা চায়। এই যে 2 মাস আগে টাকা দিলাম, অগা কি খাইয়া শেষ আছে? না অজুহাতে ওরা টাহা চায়। কত টাকা চায়? তা শুনলে তুমি কি করবা? তোমার যে নিজের টাকা আছে, তোমার নিজেরই তো চিকিৎসা হয় নাই টাকার অভাবে। আহা কত চায় শুনি না। থামো তুমি। ও 22 টাকা দিমু, কাল আবার চাইবে, তারপর আবার। মা, টাকা না নিয়ে গেলে ওরা আমার মাইরা ফেলাইবে, নাইলে আমি আর ফিরুম না। ও মাইরা ফেলাই, অত সোজা। শোন যমুনা, তোর বিয়া দিতে গিয়ে অনেক ধার দেনা করছি, হ্যাঁ পর খেপে কত টাকা দিচ্ছি। তোর বোনের বিয়ার বয়স হয়েছে, বিয়ার টাকা জোগাড় করতে লাগবে। তোর বাপের ঠাম্মার চিকিৎসার পয়সা নেই, আর কয়দিন যে ভ্যান চালাইতে পারবে তা কে জানে। হ্যাঁ পর যে কপালে কি আছে। হ্যাঁ ভগবান, গরিবের ঘরে মাইয়া সন্তান কেন দাও? আমি সব শুনলি তো, বোঝস নিশ্চয় যে টাকা দেওয়া সম্ভব না। মা, তুমি সবার সাথে কাউকে আমার কথা বলবে না? যমুনা, শোন, আমার শরীর একটু ভালো হইলে আমি তোর বাপের লইয়া যাবো, জামাইরে বুঝাইয়া কম, পারলে কিছু টাকাও দেবো, একটু ধরতে কর। কি কর তুমি? তোমার কি ভীমরতি ধরছে? কই বাবা টাকা? সংসারে তো কোনো কামে আনে না। ওলা রক্ত জল করা পয়সায় পয়সা আছে, লজ্জা করে না তোমার? মা, কি করবো সংসারে? তুই থাক, আমি বললা নিজে আত্মেটা খাইয়াও সেটা যে এবং তোর বাপের কষ্ট দিয়াও ওই বুড়িরে পালতে আছে। অন্য সংসার হলে বাইরে বের করে দিত, ভিক্ষা করে খাইতে হইতো, কুকুরের মতো পথে ঘুরে বেড়াইতে হইতো। টাকা দিবা টাকা, সোনা চিকিৎসার লাইগা দিবা টাকা, ছোট নামনি বিয়ার লাইগা। তোমার পোলা আছে, তোমার নাতি আছে, তোমার মাল কাপড়ের অভাব হইব না। আচ্ছা কথা কইছো যমুনা মা, আচ্ছা কথা কইছো। আমি তো রোজ ঠাকুরের ডাকি, ঠাকুর আমারে না। এই অভাবের সংসারে একটা ব্যর্থ কমবো। আমি কি অপরাধ করছি যে ঠাকুর আমার চরণে ঠাই দেয় না? তোমার যেন আমার মতো দশা না হয়, কেউ যেন তোমার হাত কাপড়ের ফোঁটা না দেয়।
আমার দেরি হইয়া যাইব। মা কত দূর থেকে আইলাম, বাপের লাগে একটু দেখা কইরা যায়। বাপের লাগে ভ্যান কেন শেষ হইলে মালিকের বাড়ি যাইব, ভাড়ার টাকা জমা দিব, এরপর একটু বাজার করব, একটু নেশা করব, ফেরতে ফেরতে অনেক রাইত হইবে। চল আইস খাইতে যাই, খাই ঘরে রওনা দিব। তোর মগ্ন কদেই ওইখানে ছোট ছোট মাইয়া দুটো রয়েছে, আর তুই এখানে রাইতে থাকবি কাস? মা সত্য কথা কই, টাকা দিতে পারবে না বুঝছি, কিন্তু আমার একটু থাকতে দাও। এমন হয় নাকি? তুই একটু আগে কইলি মাইয়া দুটোরে আনতে, তিনটা প্যাক, অসম্ভব অসম্ভব। মা আমাকে খরচ তোমাকে দিতে লাগবো না, আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করো, শুধু আমার একটু থাকতে দাও, আমার একটু বাঁচতে দাও। এমন হয় নাকি? এত ধার দেনা করে তোরে বিয়া দিলাম, হ্যাঁ পর খেতে খেতে কত টাকা দিলাম, সে কি তোকে এখানে রাখার জন্য? আর মানুষে কি করবে? মা টাকা নিয়ে গেলে ওরা আমারে মাইরা ফেলাইবে, হইলে আমি আর ফিরুম না, তোমাকে পায়া করি, আমার একটু থাকতে দাও, আমার একটু বাঁচতে দাও। মাথা ঠান্ডা কর। কোন মা কি তার সন্তানের মরণ চায়? তুই অগ সেবা কর, অগ হাতে পায়ে ধর, মাইন ধরে খাইলেও মাইয়া দুটোর মুখে সব সহ্য কর, দেখবি সময়ে সব ঠিক হয়ে গেছে, সময়ে সব ঠিক হয়ে গেছে। ওরা আমারে সময় দিব না, তোমরা বুঝছো না কেন? আমি সব বুঝি মা, আমি সব বুঝি, কিন্তু করার কিছু নাই। দেখলি তো সব, শুনলি তো সব, তোর বাপের ঠাম্মা চিকিৎসার পয়সা নেই, তোর বইনের বিয়ার খরচ লাগবে, আমি আমি কোথেকে কি করু? সবই এখন ঠাকুরে থাকে, সবই এখন ঠাকুরে থাকে, বোঝো না কেন? হ্যাঁ আমিও সব বুঝছি, ওরা কপালের মরণ চলা গতি না। বললাম না, শোন, আমি তোর বাপেরে লইয়া যাম, জামাইরে বুঝাইয়া কম, তোর দাদারে খবর পাঠাবো, পূজার সময় যদি কিছু টাকা দিতে পারে। না থাক বাবা, তোমার হাতেও কিছু নাই, আমার হাতেও কিছু নাই, যদি ভবিষ্যতে পয়সা থাকে আমার বিয়ে আমার মাইয়া দুটারে যাতে আশ্রয় চাইলে আশ্রয় দিতে পারি, সেই আশীর্বাদই করো। যাই ঠাম্মা। যাই না, ও আসি। যমুনা, তোর মনে আছে চড়কের মেলায় তুই হারাইয়া গেছিলি? কত খুঁজি পাইয়ার না, শেষে পাপড় বাজার দোকানদার তোরে বইয়া রাখছিল, তুই ঠাম্মা ঠাম্মা পূজা পাইতেছিলি, শেষে আমায় দেখা বলে উঠা। ঠাম্মা সেই সময় হারাইয়া গেছে, আর সেই সমাধানের ফলে হারাইয়া গেছে। চলো ঠাম্মা। আরে তোর তো কিছু খাবার। এই তো আনছি। যমুনা, এই নে খাবার, ট্রেনে বসে খাইস, জল খাইয়া না, খাবারটা ট্রেনে বসে খাইস, রওনা দে, দেরি হইয়া গেছে। অনেক
এই নাড়ু কয়টারা সিটু ভিতরে দিস পূজার সময় ওই বলই আসিস কমু কমু তোর বাপেরও কমু তোর বুইনেরও কমু কাঁদলে অমঙ্গল হয়। চল তোরে একটু আগাইয়া দিয়ে আসি দুর্গা গরমটা নাই পড়েছে এবার এই তো সবে শুরু আরো বাড়বে জান কাহিল করে দেবে মা চেষ্টা বড় এই আমার খাবার এনে দাঁড়া তোকে একটা গ্লাস এনে দিচ্ছি আরে আমার সাথে ভদ্রতা করছিস তোর বোতলটাই দে। সত্যি এখন ছোট থেকে সব ঘরে ঘরে বোতল ধরেছে মা ও মা কোথায় গেলা চেঁচাস কেন? মা এই আমার বন্ধু সঙ্গীতা খুব ভালো মেয়ে থাক থাক মা বসো। রোদ্দুরে ঘুরে যে তোমরা সব কাইল হয়ে পড়েছো। হ্যাঁ মা আজই অনেক ঘুরতে হয়েছে আর শোনো কাল ফল খাইয়া বাড়ি যাবো কেন কোন রাজকারী যাই না? মাসিমা আসলে আমাদের এক বন্ধুর বাবা কাল অপারেশন হবে। আমরা পালা করে ওখানে থাকবো। কখন কি দরকার পড়ে তার জন্য রক্ত দিতে হতে পারে রক্ত কারা রক্ত দেব? আমরা পাঁচজন রেডি থাকবো, দরকার হলে আমরাই দেব। তোরা রক্ত দিবি? এই তো সব ফড়িংয়ের মতো চেহারা। হ্যাঁ মা দরকার হলে আমরাই রক্ত দেবো তোর মতো রক্তের দরকার। খোঁজ কর তাদের কেউ রক্ত দেয় কিনা। আমরা সব ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়েছি আমরা সবাই ঠিক হ্যাঁ ঠিক। শেষে রক্ত দিয়া না ফিট হইয়া পড়স। একটা নির্দিষ্ট সময়ের পর শরীরের রক্তের পরিমাণ নষ্ট হয়ে যায়, আবার নতুন রক্ত তৈরি হয়। এই ব্যাপারটা চলতেই থাকে। তাই নির্দিষ্ট পরিমাণ রক্ত দিলেও দাতার কোনো ক্ষতি হয় না, বরং সেই রক্তে কারো জীবন রক্ষা পায়। ওসব বুঝি না বাবু, তোমরা দেও দেও, ময়না দিব না। মা ছোট কিছু তো অত থাকতে দেওয়া যায় না ওজন খুব কম থাকতেও দেওয়া যায় না আর একটা নির্দিষ্ট বয়স আগেও দেওয়া যায় না আমরা তো সব করতে পারবো আপনি কিছু চিন্তা করবেন না মাসিমা, আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলে নিয়েছি। বিপদের সময় যদি না পাশে দাঁড়ায় তবে কিসের বন্ধুত্ব? বিপদের সময় তো বোঝা যায় সম্পর্কে বন্ধনটা শক্ত না পলকা। জানো মা, অনেক সময় একটার পর একটা বিপদ যখন আসলে পড়ে তখন সব বন্ধন আলগা হয়ে যায়, সব বন্ধন আলগা হয়ে যায়। সেই জন্য শক্ত করে হাতে হাতে ধরে রাখতে হবে। আচ্ছা মা সঙ্গীতা আছে একটু চা খাবার কিছু খাবার তৈরি দাও আমাদের পেটের মধ্যে আগুন জ্বলতেছে হ্যাঁ আনতে আছি। ও ভালো কথা আমাদের বুড়ি বেটা কই ঠাম্মা ওই আনতে আছি। কি গো বেটা কারা কারা গেছিলে বয়ফ্রেন্ডের লগে দেখা হয়েছে
সঞ্চয়ও নাই, কেবল অন্যের খাবারে ভাগ বসেন। তোমার মাথায় এসব আজেবাজে চিন্তা কে ঢুকাইছে জামা? আজে বাজে না, এটাই বাস্তু, এটাই সহিত্য। তোমার কি হয়েছে কও তো? তুমি কি কালের মতো ঝগড়া করছো? না না, ঝগড়া করবে সামর্থ্য নাই। তাই তোমার কি হয়েছে? আমারে কবা না, আমি কি তোমার এত বড়? না, শুধু জুমা হয়েছিল। দিদি আসছিল কখন? দিদি শুনে আসছিল? যমুনায় ঘন্টা খানেক আগে আইছিল, এক্ষুনি গেল। দিদি আসছিল তা মায়া বানে না? না, একা আইছিল। ও চাইছিল। ও বরাবরের লাইনে থাকতে চাইছিল। ওসব কথা পরে শুনিস, এখন থাক। ওর বাবা কি বলছি মাসমা, আমি আর আমার ভাই যখন ছোট তখন আমাদের বাবা আমার মাকে আর আমাদের ফেলে চলে যায় অন্য সংসার পাতে। কাউ দিদি কি হয়েছে? ও শ্বশুরবাড়ির টিকা টাকার জন্য প্রচন্ড চাপ দিতেছে। কিসের টাকা? কিসের আবার? আর জামাইয়ের এইটা লাগবে, টাকা দাও, কাল আর একটা আবদার টাকা দাও, চলতেই আছে, চলতেই আছে। জামাই বাবু নিজের রোজগার নেই, থাকবে না কেন? চাপ দিলে যদি পকেটে টাকা পাওয়া যায় তাতে ওর ভালোই তো। আর আমাদের ক্ষমতাই বা কতটুকু? যমুনা বারবার কইরা কইতাছিল, টাকা না নিয়ে গেলে ওরা অনেক মাইনা ফেলে। তারপরে আপনারা ওকে যেতে দিলেন কেন? চরম যেতে দিলেন, কিছু হয়ে যায় চারিদিকে আপচার এসব ঘটছে। মাইনা লাগব, কম বেলা তো হয় নাই। পর দুই খান মাইনা সন্তান। পেটে ঘরের বাচ্চাটা হওয়ার পর কোনখানে নিয়ে গিয়া টেস্ট করাইছি। এরা কইছে এটা হলো মাইনা সন্তান। এরপর ঘরে আইয়া মাথাটা বাঁচাইয়া বাচ্চাটা তো গেলই, আর ওর কান যায় না। হ্যাঁ, সে জমি মানুষের টানাটানি। ওই অবস্থায় ওরা দিদিকে বাড়িতে ফেলে রেখেছিল, আর আমরা বেড়াতে যাই, আমরাই তো জোর করে দিদিকে হাসপাতালে নিয়ে যাই। বলিস কি? বাচ্চার ছেলে হবে না মেয়ে হবে সেটাতে পরীক্ষা করা বেআইনি। আর আইন, যার গায়ের জোর, যার টাকার জোর, আইন তার সেবা করে। ওখানে মহিলা সমিতি, নাগরিক মঞ্চ এসব নেই? ওসব জায়গায় জানা নেই ওর উপর আরো অত্যাচার বাড়বে। অত দূর থেকে আমরা রোজ তা দেখতে পারবো না, তাই বলে মুখ বুঝে সব সহ্য করবে? আইন তো এখন মেয়েদের দিকে। হ্যাঁ, অনেক আইন আছে যা বইয়ের পাতায় নাক দেখে ঘুমায়। তাদের জায়গাতে গেলে বছরের পর বছর যত সময় লাগে, বছরের পর বছর তত টাকা লাগে, আমরা কি তা দিতে পারবো? ময়না সোনা, তুই আমারে লইয়া যাবি তাই? আমি ওগো বুঝাইয়া কমু, পারলে কিছু না টাকা দিমু। কত বার দিবার সময়? কত দিব? আমি কত বার দিব? আমাদের সামর্থ্য কতটুকু? টাকায় যার দিদি আর মাইয়া দুইটারে এইখানে এনে রাখলে হইতো না? ও তো তাই থাকতে চাইছিল, কিন্তু তুমি রাজি হওনি তাই না মা? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোর বিয়ার খরচ আছে, দাদার বিয়া হলে আলাদা একটা সংসার লাগবে, আলাদা খরচ লাগবে। আছে আমারও এত টাকা, এত জায়গা। যমুনা আমার প্রথম সন্তান, ওর প্রতি টান আমার কম না। কার্তিকা, এক কাম কর, সংসারের দায়িত্ব অন্য কারোর উপর দে, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। হ্যাঁ ময়না, আমার মনে হয় হাসপাতালে গিয়ে ওদের সাথে কথা বলেই আমরা দুদিনে তো দিদির বাড়ি যাই। খুব জরুরি যাওয়া, আজ যেতে পারলে ভালো হতো। না রে, ওখানে এখন যাওয়া সম্ভব নয়।
बोला ট্রেন ধরে যমুনার শ্বশুর বাড়ির স্টেশনে পৌঁছায়। স্টেশনে অনেকক্ষণ বসেও ছিল। হয়তো তার মনে পড়ছিল তার ছোটবেলার কথা। তখন তার বয়স 8। তার আবদার মেটানোর জন্য তার বাবা একটা ফ্রক দিয়েছিল, ফুল ফুল ছাপ, গোলাপি রঙের ফ্রক। এখনো মনে পড়ে বাবার কোলে চড়ে ঠাকুর দেখা, ভাসানের সে কি কান্না। এসব কথা ঠাম্মার কাছে ঘুমানোর সময় তার শোনা। তারপর আমতলায় ঝামর বিয়ার পরের দিন বিদায় নেওয়ার সময় মায়ের জড়িয়ে ধরে সে কি কান্না। স্বামীর সাথে গাঁট ছড়া বেঁধে নতুন বউ স্টেশনে এসে নামা। চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়। নতুন বউ ভ্যান রিক্সা চড়ে শ্বশুর বাড়ি আসা। গাঁটছড়া কখন যে খুলে গেল। হয়তো সে ভাবছিল আসন্ন মৃত্যুর কথা। কিভাবে কত যন্ত্রণা দিয়ে যে তাকে মারতে পারে এসব ভেবে সে শিউরে উঠছিল। হয়তোবা সে একবার ভেবেও ছিল আর শ্বশুর বাড়ি ফিরবে না। যেদিকে দু চোখ যায় চলে যাবে। কিন্তু তার মনে পড়ে গেল তার ছোট্ট মেয়ের কথা। একটার বয়স 7 আর একটার 5। সে না থাকলে তাদের যে কি দশা হবে এসব ভাবতে ভাবতে সে আবার রওনা দিল শ্বশুর বাড়ির পথে, অর্থাৎ মৃত্যুর পথে।
দেখি আসল কথা কর, হ্যাঁ কি না? আরে নানা গরমে এতটা কম বড় চেষ্টা আগে একটু জল খাইয়া রই আগে একটু জল খাইতে দিবে না ভালো কথা তা বলে না এই ওই কুমিরটার জায়গায় কি আছে? খেলো না অনেক কষ্ট জিনিস খেলো না অনেক কষ্ট জিনিস খেলো না অনেক কষ্ট জিনিস খেলো না কি বলবো কিছু পাইলি না তোমার পুরোনো শাড়ি আর দুটাই শাক আর একটাই নতুন ওই দেখি নতুন শাড়িটা দে। শাড়িটা বেশ ভালো। আমি টাকা তো কিসের টাকা টাকা বাপের বাড়ি থেকে টাকা আমার কথা ছিল না। বাবা মারিনে একটু নাই হইব মায়ের কাছে চাষ নাই। চাইছিলাম তো তিনি কি পাইলে? তোমার কাছে চাষ। জবাব দে। মায়ের কাছে নাই তা জোগাড় করে দিতে পারলো না কেন? এই জোগাড় করে দিতে পারলো না কেন? মা বলছে অনেকবার টাকা দিচ্ছি এখন ঠাম্মার অসুখ বাবার অসুখ চিকিৎসার টাকাই নয় অত অপরাধ শুনতে চাই না। দুইটা মায়ের জন্ম দিচ্ছিস। নষ্ট না করাইলে 3 নম্বরটা মায়া হতো। খবরে শুনে না 3টা মায়া ছেলে জন্ম দিয়েছে বলে বউটাকে পিঠা মারছে। কত ভাগ লাগলো এতদিন মায়ের চাল। তোর মায়া তো ভাগ্যবশীর টাকা কে দিব?
ব্যাকগ্রাউন্ডে এটা হবে, ওই সাইডটা পর্দা থাকবে, ওই জন্য উঠে চলে গেল। যমুনাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয় গোয়াল ঘরে। পরদিন একটু বেলায় পৌঁছে যায় ময়না আর সঙ্গীতা। ততক্ষণ যমুনা পৌঁছে গেছে মর্গে। পাড়ার লোক ওর শ্বশুর বাড়ি ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়। ময়না এগুলো শুনতে শুনতে কাঁদে, কাঁদতে কাঁদতে শোনে। তারপর চারিদিকে ঘুরে বেড়ায়। ওই তো ওরা ঘুরতে ঘুরতে এদিকেই আসছে। সব শেষ হয়ে গেল সব। ঘরে নিয়ে যাওয়ার পর ওর ভাসুর ওকে খুঁটিতে বেঁধে নির্মম ভাবে মারে। সাহায্য করে শাশুড়ি আর যা। তারপর ওর মুখে জোর করে বিষ ঢেলে দেয়। তারপর ওর মৃতদেহ টানতে টানতে নিয়ে যায় একটু দূরে দিঘির পাড়ে। ওর বাবা দেওয়া নতুন শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়, আর শাড়ির অন্য পাড়ে ইট ভরা বস্তায় বেঁধে ওকে ঠেলে দেওয়া হয় দিঘির গভীর জলে। জানে কিন্তু জল খুব ভালোবাসত, জলে নেমে আর উঠতেই চাইতো না। সেই জন্য বাবার কাছে অনেক বোকা খেত। আর কাল বাবা ভ্যান চালা, দিদি যখন খুব ছোট ছিল, বাবা ভ্যানের কাছে যাওয়ার আগে দিদি ছুটতে গিয়ে বসে থাকতো ভ্যানের সামনে। ওকে একটু না ঘুরিয়ে আনলে বাবাকে যেতেই দেবে না। বাবার ভ্যানের সামনে বসে ও মনের শুধু হর্ন বাজাতো। আর আজ পলিথিনে মোড়া ওর ক্ষত বিক্ষত দেহ ভ্যানে জড়িয়ে নিয়ে যাওয়া হলো মর্গে। ভিড় সরানোর জন্য চালক হর্ন বাজাচ্ছিল। চালক না যমুনা দি? সেদিনের হর্নের আওয়াজ ছিল আনন্দ ধ্বনি। আজ বিষাদের। নারীদের উপর নারী অত্যাচার কবে বন্ধ হবে? আর কত নারী লাশ পেলে সমাজ খুশি হবে? আর কত নারী রক্তে পান করলে তবে এই সমাজের তৃষ্ণা মিটবে? আজ হর্নের আওয়াজ যমুনার কান্না। আমি কিন্তু যমুনা নই, যমুনার মাস্তুতো বোন সন্ধ্যা। যমুনা দিত সে লাশ কাটা ঘর থেকে শ্মশানে, সেখানে
আমার মেয়ে দুরারোগ্য অসুখে মারা গেছে, তাকে আর এই পৃথিবীর কোথাও কোনোখানে ফিরে পাওয়া যাবে না। কিন্তু এই যমুনা বা তার মতো অসংখ্য মেয়ে